Hey everybody, welcome to Geek Myth. আশা করি সবাই ভালো আছেন। Geek Myth আমরা every Saturday এখন থেকে live করছি only on YouTube on our GMX official page. That is on YouTube of course. এবং ফেসবুকে আমরা লিংক শেয়ার করে দিচ্ছি আমাদের Geek Myth পেজে এবং GMX BD যে পেজটি আছে এই দুটো পেজে আমরা লিংক শেয়ার করে দিচ্ছি। At the same time আমরা আমাদের নিজস্ব প্রোফাইলে বা পেজে শেয়ার করছি আমাদের লিংকগুলো। সো শেয়ার ওয়ে আপনারা যদি আমাদের সাথে থাকেন। আজকে অনেকগুলো টপিক আছে, ইন্টারেস্টিং টপিক আছে এবং আজকে আমরা একটা ক্লাসিক মুভি নিয়ে কথা বলবো, যেটা নিয়ে ইনফ্যাক্ট অনেকদিন আমরা চিন্তা করছিলাম যে পুরোনো মুভিগুলো নিয়েও আমাদের রিভিউ করা উচিত। সো মেবি ইটস টাইম, কারণ এখন যেহেতু করোনার সময় অনেক সময় আমরা হাতে পাই, সো পুরোনো মুভিগুলো আমাদের দেখা হচ্ছে নতুন মুভির সাথে সাথে। সো দ্যাটস সামথিং উই প্ল্যান টু ডু টুডে। প্রথমেই যাই শাকিব ভাইয়ের কাছে। হাই শাকিব চৌধুরী, ওয়েলকাম টু দ্য শো। থ্যাংক ইউ আলিফ, গুড টু সি ইউ। অনেকদিন পর দেখা হলো এবং হ্যালো এভরিবডি যারা আমাদের সাথে প্রথম থেকে আছেন। আজকে আমাদের 154th এপিসোড অফ গিক মিথ, যেখানে আমরা মুভি এন্ড মুভি নিউজ নিয়ে আলোচনা করি। ইটস এ শো বাই দ্য ফ্যান্স ফর দ্য ফ্যান্স। ইনফ্যাক্ট জিএমএক্স চ্যানেলের প্রত্যেকটা শোই বাই দ্য ফ্যান্স ফর দ্য ফ্যান্স। উই আর প্যাশনেট অ্যাবাউট এভরিথিং উই টক অ্যাবাউট এন্ড হোপফুলি ইউ've চেকড আউট আমাদের বুক ডন, ইউ've চেকড আউট আমাদের আরাফাতের আস্তানা যেটা লেটেস্ট আমাদের রিলিজ হলো, এন্ড হোপফুলি ইউ কাম ব্যাক এভরি উইক ফর তানিমের বাংলার বাজনা, যেখানে সে গানের রিভিউ করে। এবং অবশ্যই আমি আলিফ এভরি উইক চেষ্টা করি একটু ভালো খবর নিয়ে আপনাদের সামনে আসে, সো দ্যাট মুডটা একটু ভালো হয়, কারণ দিনকাল ভালো না, সবার সবসময় অনেক টেনশন থাকে। সো ওসব কথা বাদ দিলাম, আজকে আমরা উই হ্যাভ লট অফ থিংস টু টক অ্যাবাউট। প্রথমে হোমওয়ার্ক করে ফেলি, প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল উইচ ইজ GMX অফিশিয়াল। আমাদের ইউটিউব পেজ হচ্ছে একটা হচ্ছে GMX BD আর একটা হচ্ছে Geek Myth. So at least like one of these pages if you're part of this show, if you like this show. And এছাড়াও আমি শেয়ার করি এই শোটা জামিলস কমিক্স এন্ড কালেক্টিবলস, সাদিস পপ শপ এবং শারফ আহমেদ সাদের টিভি ফ্যানাটিক্স এ। সো যারা ওখান থেকে আমাদের শোগুলো দেখছেন বা দেখেন, সো ওয়েলকাম টু দ্য শো। স্পেশালি আমাদের লাইভ ভিউয়ার্স যারা আমাদের সঙ্গ দেন, কমেন্টস আমাদের সাথে চ্যাট করেন, আমাদের টপিকস দেন কথা বলার। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং আস। And Alif, let's dive in. It's going to be a very interesting show. Yes, let's welcome Farooq Shams. Hi Farooq. Hey guys, this is Shakib Jeta Bollo. This is going to be an incredible show and interesting enough for both of you guys. I'm the Geek Myth family of viewers er moddhe. There is going to be a new member, which is my family member. Ammu, as you guys know, lives ekhon Ammu United States, Washington DC te thake, and she's been telling me that she's been regularly following the show. So hello to my mother and all the other fans, and let's get started. Assalamu alaikum. That's so sweet. All right. Farooq, I can't hear you. Hello? Yeah, you're back. Yeah, I'm back. Okay, all right. Okay. Oh, were you doing something? All right. All right, despite all the little snafus, let's get started. Cholo. All right, let's get started. খুব ইন্টারেস্টিং একটা স্টোরি দিয়ে আমরা শুরু করব। রে ফিশার accused Joss Whedon of abusive unprofessional behavior on Justice League set, যেটা নিয়ে নাকি অনেক ভাইরাল হয়ে গেছে ব্যাপারটা, এটা নিয়ে অনেক টুইট হচ্ছে দেখলাম। সো এটা নিয়ে আমরা একটু কথা বলতে চাই আসলে। শাকিব ভাই, ফারুক, what do you guys think about this? So let me jump on this because আমি এটা শেয়ার করছি। So let me jump, and Alif তুমি এই চান্স একটু শেয়ার করে ফেলো আমাদের প্রোফাইল টু ফেলে। বেসিক্যালি 3-4 দিন আগে রে ফিশার ওর টুইটারে জাস্টিস লিগ মুভি বের হওয়ার আগে যে কমিকন হয়েছিল, ওই কমিকনে ওর একটা ক্লিপ ছিল, যে ক্লিপে সে জস উইডন অনেক ভালো ভালো কথা বলে। ওই ক্লিপে দেখা যায় যে কমিকনে সে বলছে যে জস উইডনকে এই প্রজেক্টে ইনক্লুড করা খুব ভালো আইডিয়া ছিল, যেহেতু শেষ করতে পারে নাই, জ্যাক স্নাইডার শেষ করতে পারে নাই, উই গট দ্য পারফেক্ট পারসন টু কাম ইন এন্ড রেসপেক্টফুলি ফলো আপ জসেস ওয়ার্ক, সরি জ্যাক স্নাইডারস ওয়ার্ক, এবং খুব রেসপেক্ট করে সে সুন্দর করে জিনিসটা করছে। এইসব সুন্দর করে কথা বলে। And now if you go back and see it, you can see that ওনা জাস্ট বলার জন্য বলতেছে, and পাশে আবার এই অ্যাকোয়াম্যান যে বারের নাম কি, হ্যান্ডসাম জেসন মোমো, হ্যাঁ, অদ্ভুত একটা মুখ বানায় জেসন মোমোর পাশে বসে আছে, মানে না কি হচ্ছে এসব। সো হাইন্ডসাইট ইজ 2020 বুঝলাম, বাট মজার ব্যাপার হচ্ছে সে ওই ক্লিপটা দিয়ে উপরে লিখছে যে আমি এই ক্লিপে যা যা বলছি আমি সব রিট্র্যাক্ট করলাম, মানে I totally retract every good thing I said about Joss Whedon. That's what he said প্রথমে, and then he followed it up by saying that Joss Whedon apparently set অনেক অ্যাবিউসিভ ছিল, ও প্রপারলি কাউকে ট্রিট করে নাই। অবশ্যই আমরা সবাই জানি যে জ্যাক স্নাইডারের স্ক্রিপ্টে মোটামুটি 80% ফালাই দিছে, 90% ফালাই দিছে, ইত্যাদি ইত্যাদি। খুব একটা বেশি ডিটেইলস দেয় নাই, বাট ওভারঅল একটা বলছে যে খুব বাজে বিহেভ ছিল, হ্যান ছিল, ত্যান ছিল।
এবং ওটার সাথে আবার সংযুক্ত করছে পিটার বার্গ নামের যে প্রডিউসার ছিল ব্যাক ইন দ্য ডে, ওই লোকটার মনে হয় নাম দিছে, আমি 100% শিওর না, বাট 100% শিওর অ্যাবাউট জেফ জনস। জেফ জনসকে নিয়ে আবার একই কথা বলছে, জেফ জনস নাকি অনেক এনেবল করছে জসের এসব পাগলামি বাজে ব্যবহার, মানে জেফ জনসকে সে ডেফিনেটলি অ্যাজ আ ভিলেন হিসাবে দেখছে। সো এটা নিয়ে বিশাল একটা ঝড় চালি, ঝড়ার দুইটা কারণ, একটা হচ্ছে যে জস উইডন সম্বন্ধে মাঝখানে কিছু কথা হচ্ছিল যে হি ইজ অ্যাবিউসিভ টু উইমেন, ওর বউ মাঝখান দিয়ে ওর এগেইনস্টে কি কি বলছিল, ওটা মোটামুটি ধামাচাপা দেওয়া হয়েছে, বাট অ্যাজ এ রিজাল্ট অফ দ্যাট হি অ্যাকচুয়ালি লস্ট আউট অন, হি ওয়াজ সাপোজ টু বি ওয়ার্কিং অন আ ব্যাড গার্ল ফিল্ম ফর ওয়ার্নার ব্রাদার্স ব্যাক ইন দ্য ডে, বাট তারপরে কিন্তু হি কেম আউট উইথ দিস এক্সট্রিমলি লেম একটা রিজন, মনে আছে আমরা এটা নিয়ে অনেক হাসাহাসি করছিলাম যে সে বলছে আসলে আমি অনেকদিন চেষ্টা করে ব্যাড গার্লের জন্য ভালো করে স্ক্রিপ্ট লিখতে পারি নাই, সে নাকি কোনো ভালো স্টোরি বানাতে পারে না, যেটা অসম্ভব। জস উইডনের জন্য যে বাফির 8টা সিজন করছে, 6টা সিজন করছে, যে ফায়ারফ্লাই করছে, এটা ইম্পসিবল। সো ওই জন্য হি লস্ট আউট অন দ্যাট। ওটার পর থেকে সে কিন্তু মোটামুটি চুপচাপ আছে, গত 3-4 বছর কিছু করে নাই। সো ইন্টারেস্টিং যে ওটার পরে এখন হঠাৎ করে রে ফিশার এটা বের করলো। সো এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে রে ফিশার যে ইজ আ রিলেটিভলি ভেরি আননোন একজন অভিনেতা, মানে সে নাম্বার 1 একজন আননোন অভিনেতা, নাম্বার 2 হি ইজ আ ব্ল্যাক অ্যাক্টর। সো হলিউডে যতই ব্ল্যাক লাইভস ম্যাটার এই সেই চিল্লাচিল্লি হোক, মানে ভেরি মাচ একটা হোয়াইট ডমিনেটেড সোসাইটি, ওখানে লেটিনোদেরকে ব্ল্যাকদেরকে অনেক ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে ওদেরকে দাবায় রাখা হয়, মানে অনেকে হয়তো না জেনে করে, অনেকে জেনে করে, সো বিভিন্ন আর কি। সো ও অনেকে বলছে যে সে তো এখনো বিগ স্টার না, ইজ নট আ বিগ স্টার যে উইল স্মিথ লেভেলে অথবা ইভেন জন বয়েগা লেভেলে, যে অ্যাটলিস্ট 3টা স্টার ওয়ার্স মুভি করছে, যা খুশি তাই বলে দিলাম। জন বয়েগা বেসিক্যালি গট ইনটু প্রমিনেন্স রিসেন্টলি বিকজ ব্ল্যাক লাইভস ম্যাটার মুভমেন্টে সে রাস্তায় গিয়ে অনেক প্রোটেস্ট করছে, প্রোটেস্ট করার পরে আবার এটা বলছে যে আই মাইট লুজ মাই জব, মানে ডিজনি আমাকে ফায়ার করতে পারে, বাট সাম থিংস আর মোর ইম্পর্টেন্ট দেন জব। ওটা আসলে তখন লোকজন বলছে ভেরি গুড, জন বয়েগার বলতেছে, বাট এট দ্য সেম টাইম জন বয়েগার ব্যাগে 3টা স্টার ওয়ার্স আছে, সো রে ফিশারের ব্যাগে কিছুই নাই, ছোট্ট ইন্ডি ছবি আছে অ্যাজ ফার এজ আই নো। এন্ড ওকে, সো অনেকে এখন বলছে যে হয়তো যেটা হয়েছে যে জ্যাক স্নাইডার বলি বা এখন যারা ওয়ার্নার মিডিয়া থেকে যারা সাপোর্ট দিচ্ছে জ্যাক স্নাইডার প্রজেক্টটা, ওরা প্রবলি ওরা বলছে বাবা তুই বল আমরা তো সাথে আছি, এই সাহসটা হয়তো দিছে, আই ডোন্ট নো। এন্ড আরেকটা ব্যাপার হচ্ছে যে রে ফিশার আমরা যারা মনে রাখছি যে বিশাল একটা প্ল্যান ছিল ডিসির বিফোর বিভিএস বম্ব, মানে ক্রিটিক্যালি বম্ব করার আগে দেয়ার ওয়াজ আ বিগ প্ল্যান ফর ডিসি ইউনিভার্স, যেখানে ফ্ল্যাশের মুভি হওয়ার কথা ছিল এবং সাইবর্গের মুভি হওয়ার কথা ছিল। And apparently Cyborg was the heart and soul of the Justice League movie, যেটা থেকে 90% মেটেরিয়াল জস উইডন ফালাই দিছে, যেটা মানে কিছুই আসে না। ইনফ্যাক্ট আমরা ট্রেলারে কিন্তু সাইবর্গের কিছু কিছু শট দেখেছিলাম, ও ফুটবল খেলছে, এই করছে ওগুলো কিন্তু কিছুই নাই মুভিতে। সো obviously he didn't like that. Cyborg character was not at all fleshed out in the Joss Whedon film, whereas Zack Snyder ওকে অনেক আদর করে। ইনফ্যাক্ট তোমরা ওইটা খেয়াল আছে নাকি, the moment the Snyder cut was greenlit, যখন এই Warner Media Zack Snyderকে বলছে যে মামা তুমি it's official, let's do this, first person Zack Snyder called was Ray Fisher. First person he called was Ray Fisher. এবং Ray Fisher day one থেকেই Zack Snyder পক্ষে ছিল। নট অনলি দ্যাট, যেই কমিকনে সে জস উইডন সম্বন্ধে কোম্পানি লাইন যেটা যে জস উইডন ভালো, জস উইডন ইজ এ গুড আইডিয়া, এগুলা সে ওখানে বলছিল। at the end of the presentation he tore up he was wearing a t-shirt, ওটা ছিঁড়ে বের করে জ্যাক স্নাইডার জাস্টিস লিগ কি জানি একটা ভিতর আরেকটা টি-শার্ট ছিল, তো সে ওটা পরা ছিল at that point in time. So ওর লয়্যালটি টুয়ার্ডস জ্যাক স্নাইডার আমরা সবাই জানি অনেক আগে থেকে। সো হোয়াট ডু ইউ গাইস থিংক অ্যাবাউট দিস, মানে তোমাদের কি অভিমত? শাকিব, এটা see it's too many things that's coming out in the space of একসাথে অনেক কিছু বুঝছিস। So I'm going to, but I agree with everything. He's a great Zack Snyder fan, and he was always supportive of Zack Snyder. That's all very good in you. কিন্তু এই টুইটটা দেওয়ার পর ওকে কিন্তু 5,000 মানুষ কিন্তু রিচ আউট করছে যে মামা তুমি যে এগুলি বলতেছো, is there a source for this? ও কিন্তু কিছু না, he's got no verified sources for any of this. তারপর যখন আর কি এইটার জন্য ফার্দার ইয়েকে রিচ আউট করা হয়েছে, বিকজ তুই যেটা বললি না যে somewhere down the line some people must have been supportive of him. So far as I know, at least এই স্টোরিটার ইয়েতে এটা তো বেশি না 2-3 দিন হয়েছে, রাইট, এই যে কাহিনীটা। সো as far as I know এটার কিন্তু ওইরকম ভাবে হিউজ সাপোর্টিভ আসে নাই
যে yes this is true, this is what happened, he was very abusive, এটা কিন্তু ওইরকম ব্যাকআপ দেয় নাই। ও নিজেও বেশ এটা বইলে চুপ হয়ে গেছে, আর অন্যরাও কিন্তু চুপ হয়ে রয়েছে। সো এই জায়গাটার থেকে আই এম নট রিয়েলি শিওর যে এটা হাউ মাচ অফ দিস ইজ জাস্ট কামিং অন দ্য হোল থিং অফ যে as a black person I must be heard, I have viewpoints and I must state this, but there's so many other points when this could have come up and this would have been more apt, especially তুই যেটা বলি জস উইডনের যখন ব্যাড গার্ল এক্সিটটা ছিল তখন there was this entire hoopla of okay this man is abusive, তখন কিন্তু then and there was the time for you to stand up and say yes I know that he's abusive, I have seen some actions of his which prove that he's abusive। ওই সময় ওইগুলি না বলে এখন ফট করে আবার এটা আবার রেক আপ করা, I'm not really sure how much of this makes sense right now, but then it's প্রচুর ইমোশনাল সময় যেতেছে সবার জন্য। the whole fact of Justice League coming back is a huge big thing, তারপর Warner Brothers এর দিক থেকে there are a lot of things that are happening, so this could have been something that just bubbled up in him, কারণ যেভাবে আমি বলতেছি না যে একমাত্র ওই টুইটটা করছে, it doesn't seem like something which starts off মানে যে অনেক মানুষ চিন্তা ভাবনা করে আচ্ছা ঠিক আছে let me do this and then other people will have my back, it seemed to be something very impulsive that he's put out there, so ওই দিক থেকে it's an impulsive tweet, as far as I know it's a very impulsive thing that he's done, and whether it goes any further or not এটা আমি 100% sure না। Alif, anything you want to add? I mean, একদম কোনো কমেন্ট নেই এটা নিয়ে অনেস্টলি, মানে এটা আসলে ওর উচিত ছিল, মানে ইউ আর অ্যাকচুয়ালি রাইট ফারুক, মানে আমি বলবো এটা উচিত ছিল মুভিটা ধরো কালকে রিলিজ হবে জ্যাক স্নাইডার জাস্টিস লিগ, ওটার আগের দিন সেটা যদি বলতো তাহলে আসে না, বা 2 দিন আগে অলরেডি এটা নিয়ে সবাই এক্সাইটেড, তখন আসে না একটা বাস ক্রিয়েট হতো, বাট এখনো আসলে উই আর সো ফার অ্যাওয়ে ফ্রম সিইং জাস্টিস লিগ আমরা জ্যাক স্নাইডার জাস্টিস লিগ ইফ ইউ আর লাকি তাহলে আমরা মিডল অফ 2021 এ দেখবো, 2021 সালের মাঝামাঝি একটা সময় আমরা দেখবো। তো জানি না সে হঠাৎ করে কি ইমোশনাল হয়ে সেটা এখন করলো, আই ডোন্ট নো, বাট ওইটাই মানে ইন্টারেস্টিং, এটা আসলে ইন্টারেস্টিং গসিপ ছাড়া এই মুহূর্তে আর কিছু না। বাট জস উইডন আমরা যত যাই বলি মানে পিপল হ্যাভ গুড ডেজ, পিপল হ্যাভ ব্যাড ডেজ, উই ডোন্ট নো হোয়াট প্রেশার হি ওয়াজ আন্ডার, এন্ড আমরা সব মানে আমাদের কাছে আনলেস হি টার্নস আউট টু বি রিয়েল ডুশব্যাগ, আমরা সবাই জানি যে সে আমাদেরকে অ্যাভেঞ্জার্স দিছে, অ্যাভেঞ্জার্স ইজ অপশন দিছে, Buffy the Vampire Slayer দিছে, Firefly দিছে, and a lot of people in fact ওর আগেকার স্টার অ্যালেন টিউরিক সে এসে আবার ডিফেন্ড করছে জস উইডনকে যে আমি জসের সাথে অনেক কাজ করছি, তুমি যেটা বলতেছো ওটা মিলতেছে না আমার সাথে। সো এখানে আমার মনে হয় হয়তো অনেক কাহিনী বের হবে পরে, বাট এনিওয়ে ইটস জাস্ট সামথিং আই থট দ্যাট আমরা অনেকদিন গসিপ টাইপের কোনো নিউজ শেয়ার করি না আমাদের শোতে, সো এই গসিপটা আমরা শেয়ার করলাম আগে। লেটস মুভ অন টু রিয়েল মুভি স্টোরিজ এখন, ইনাফ উইথ গসিপিং। অলরাইট, সো নেক্সট যে টপিকটা নিয়ে মানে যেটার জন্য আমরা অনেক গালাগালিও খাচ্ছিলাম অলমোস্ট যে আমরা কেন ডার্ক নিয়ে কথা বলছি না, সো ফাইনালি আই টুক দ্য কি বলবো, আই টুক দ্য চ্যালেঞ্জ যে আমি ডার্ক দেখবো। ইনফ্যাক্ট সিজন 1 আগে দেখেছিলাম, সিজন 2 শেষ করতে পারছিলাম না অনেস্টলি, I've been going through a lot, so এত প্যাচ এই সিরিজটার মধ্যে I was finding it very difficult to get into the series. So finally season 2 আমি এখন দেখেছি, সিজন 3 দেখবো। প্লিজ কেউ আমাদেরকে স্পয়লার শেয়ার করেন না এখানে, যদিও স্পয়লার দিলে আই ডাউট আমি বুঝবো কিনা, বিকজ স্পয়লার দিলে খুব একটা মনে হয় না কাজে দিবে, বাট ইয়া সো বেসিক্যালি একটু দেখেনি তাদের জন্য জানিয়ে রাখি, আমাকে এটা শুধু যে মানে ফেসবুকে অনেকে আমাদের গিক মিথ কমিউনিটি থেকে বলেছিল কিন্তু না, I've had my cousin, especially আমার cousin Farshid, he's like a huge dark fan, ও আমাকে প্রত্যেকদিন বলে তোমরা গিক মিথে কবে এটা নিয়ে কথা বলবা, and he basically made me watch dark, so he wanted to know আমাদের পার্সপেক্টিভটা কি, so it would be awesome যদি বাকি তোমরা দুজন দেখে ফেলো, then we can all discuss about this dark maybe like next week or something, I don't know, শাকিব ভাই দেখবেন কিনা, I really have no idea. আলিফ তুমি কিন্তু স্ক্রিনে এখন দেখতে পাচ্ছ যে ফ্যামিলি চার্ট অর যে রিলেশনশিপ চার্ট, কথাই বলবো আমি কেন এটা দিছি, আমি এটা দিছি টু ইলাস্ট্রেট ওয়াই আমি আসলে দেখতে ইচ্ছা করতেছে না। এই যে এতগুলো মানুষ সবাই দেখছেন আপনার স্ক্রিনে, রাইট, এতগুলো মানুষের মধ্যে there is not a single person যাকে আমার পছন্দ হয়। এই যে এতগুলো এখানে মোটামুটি 30-40টা মানুষ আমরা দেখছি যারা এই মুভিতে এই সিরিজে আছে, none of them are likable, ওদের কাউকে আমার পছন্দ না, এবং বাইরে থেকে প্রচুর প্রেসার পাচ্ছি যে মানি হাইস্ট নিয়ে একটা প্রেসার গেছিল, ওটা ফরচুনেটলি এখন আমার ঘাড়ে নাই, ডার্ক নিয়ে এখন একটা প্রেসার আসছে যে ডার্ক দেখতে হবে, এবং ডার্ক আমরা সবাই সিজন 1 দেখছি and it was a great excellent season ছিল, but as you said Alif, you're going through a lot, we're all going through a lot now,
আমার এখন পর্যন্ত না, মানে আজকে আমি চিন্তা করলাম যে আমি তো আসলে আমার লাইফটা আমি এমনভাবে সাজিয়েছি মাশাআল্লাহ, যে আমার আই হ্যাং আউট উইথ মাই ফ্রেন্ডস যাদেরকে আই লাভ, পিপল আই লাভ, আই ওয়ার্ক উইথ পিপল দ্যাট আই রিয়েলি লাইক ওয়ার্কিং উইথ। সো ওয়াই শুড আই স্পেন্ড মাই অফ টাইম ওয়াচিং এ সিরিজ যেখানে একটা ক্যারেক্টার আমার পছন্দ না? ওটা আমি কোনো উত্তর খুঁজে পাচ্ছি না। বাট তারপরেও একটাই উত্তর আছে, যেটা হচ্ছে যে স্টোরি টেলিংটা ভালো, ভেরি ইন্টারেস্টিং, ইটস গুড সায়েন্স ফিকশন। সো আমি একটু ইটস ছোট করে বলি ডার্ক নিয়ে যে অ্যাকচুয়ালি হোয়াট দ্য স্টোরি ইজ অ্যাবাউট, যারা একদমই জানেন না তাদের জন্য। ইটস বেসিক্যালি অ্যাবাউট জার্মানির একটা স্মল টাউন নিয়ে। সেখানে খুব ইন্টারেস্টিং কিছু ঘটনা ঘটা শুরু করে, আমি ডিটেল বললাম না। ইটস ডেফিনেটলি অ্যাবাউট টাইম ট্রাভেলিং, এবং তো সেখানে অনেক বিষয় আসা আছে, এবং 3টা টাইম ওরা, ইনফ্যাক্ট সিজন 2 তে গিয়ে দেখা যায় 4টা টাইম ধরে তারা কাজ করে, এবং এক একটা ক্যারেক্টার কে যে কে ওখানে কোনটা যে কোন ক্যারেক্টার, ইটস ভেরি ডিফিকাল্ট, মানে মনে রাখা খুব ডিফিকাল্ট হয়ে যায়। এন্ড মি এন্ড ফাইসাল উই ওয়ার বোথ ওয়াচিং দ্য সিরিজ টুগেদার, এন্ড এমন হয়েছে যে অনেক সময় উই ওয়ার লাইক পজ দিয়ে আচ্ছা তর্ক করছি, এটা আসলে ও ও আচ্ছা ও এটা আসলে ও, এরকম একটা ব্যাপার। কিন্তু which is kind of interesting that you know this series actually wants you to have that discussion, wants you to get into that, ওই যে অনেক ধরনের ক্রিটিক্যাল অ্যানালিসিস করবে মানুষজন, এই জিনিসটা হয়তো চায়। You know, one good thing about this series is ক্যারেক্টার গুলাকে যে দেখায়, প্রত্যেকটা ক্যারেক্টার is as clueless as we are. আমরা যারা দেখি আমরা ক্লুলেস, ওরাও ক্লুলেস, কারণ এখানে ওরাও জানে না ওরা কি করছে। সো স্টোরিটা খুব সুন্দর করে আস্তে আস্তে আনফোল্ড হয়, বিকজ স্টোরিটা আস্তে আস্তে যেভাবে মানে আনভেল করে স্টোরিগুলা, তো ওখান থেকে উই গেট টু লার্ন, এন্ড ওদের ভাবটা দেখে মনে হয় যে ওরাও লার্ন করছে ওদের স্টোরি সম্পর্কে, যে এভরি এপিসোড গিভস ইউ নিউ you know stories, new things. So that's interesting. এবং আমার কাছে মনে হয় যে one good thing that I like, যেটা আমার কাছে ব্লেড রানারের ব্যাপার লেগেছিল শাকিব ভাই, if you remember ব্লেড রানার 2014, what was it, 2049? 2049। Yeah, 2049 এর যে ডার্ক টোনটা ছিল, এই ডার্ক টিভি শোতে I think it has a similar dark একটা ব্যাপার। সিনেমাটোগ্রাফি হিসেবে ওই দিক থেকে চিন্তা করলে একটা টোন তারা ইউজ করে থ্রুআউট, which really is very gripping, এবং ওই জিনিসগুলো খুব ভালো লেগেছে। মিউজিক আমার কাছে খুব ভালো লেগেছে, সবসময় there is this tension, some sort of you know you want to watch it, কোন একটা জায়গায় গিয়ে গ্রিপ করে এই টিভি শোটা। সো আই থিংক আমার মনে হয় এটা যে কেউ একবার যদি ঢুকে যায় you're hooked, তখন আর বের হতে ইচ্ছে করবে না, মনে হবে যে না শেষ পর্যন্ত দেখি। No, I totally agree. আমি যেমন আমার আব্বার কোভিড হচ্ছিল, অল অফ দ্যাট, ওগুলো ডিল করতে গিয়ে I stopped watching movies, I stopped watching TV basically. আমি লাস্ট 2 সপ্তাহ কিছু দেখি নাই। আমি আজকে অনেকদিন পরে 12-13 দিন পরে I watched Perimeter. So Perimeter দেখার পর আমার খুব ভালো লাগছে আমার। So I will get into dark because I love sci-fi, I love the whole tone of it. তুমি যেটা বলে, it's very well made, আর আমি একটা টার্ম ইউজ করি যে সুমন ভাইয়ের কাছ থেকে শুনছি যে বড়লোক সিরিজ। বড়লোক সিরিজ মানে আছে না, এটা মানে স্কোপ স্কেল থট ওয়াইজ না অনেক অনেক সুচিন্তিত, কোনো কিছু চিপ কিছু আছে না, হঠাৎ করে মারামারি দৌড়াদৌড়ি ডিস্টিং মিউজিক ওগুলো নাই আর কি। সো ইটস আ ভেরি ওয়েল থট আউট, ওয়েল মেড সিরিজ। সো ডেফিনেটলি দেখবো, এন্ড আজকে I finally gotten into watching movies and series again. So yeah, Farooq, কি বল? আমার ডার্ক I'm still making my way through the first season, আর যেটা হয় না আলিফ, যে it's so heavy যে এখনকার সিচুয়েশনের মধ্যে মানে একটা দুইটা এপিসোড দেখার পর I need some relief, so I go into something else, and then I'm getting hooked on to other series. যেমন কিছুক্ষণ আগে এই ডার্ক, আজকে কিন্তু দুপুরবেলা নিয়ত নিয়ে বসছি, বিকজ আলিফ was saying যে এই ডার্ক নিয়ে আমি কিন্তু ইয়ে করে ফেলছি, তোমরা কই। সো আমি কিন্তু নিয়ত নিয়ে বসছি যে ডার্ক দেখবো, তারপর instead I started watching Broadchurch. So Broadchurch is a very interesting একটা slow burn একটা series, murder mystery kind of a deal, but it's still lighter than dark. So hopefully, you know what, I'm going to keep on at it, because dark অন্য কিছু হোক না হোক, যাদেরকে আমরা প্রচন্ড পছন্দ করি ওই মানুষরাও কিন্তু এসে they have been saying a lot of good stuff about the series, আর definitely এটা I think is something that all of us should take a stab at, and hopefully very soon we'll be able to, Shakib and I will be, I don't know about Shakib, but I will try and wrap up the 3 seasons. No, I'll get into it, but I will end this topic just এটা বলে যে এতগুলা ক্যারেক্টার, not a single one is likable. এটা না too much. এইটা একটু লাগে না যে আর কি পুরো জিনিসটা দেখতেছি আর কারো প্রতি কিন্তু কোনো রকম একটা যে আসে না যে আল্লাহ এর কি হইতেছে, এর উপরে একটা মায়ের উপরে একটা ভালোবাসা, এটা হইতেছে না। You're right. Attachment. Now, I kind of disagree. হ্যাঁ, I agree যে শাকিব ভাই যেটা বললো যে
লাইকেবল ব্যাপারটা হয়তো কাজ করে না, বাট ইউ ডু ওয়ান্ট টু নো যে এই ক্যারেক্টার আসলে ক্যারেক্টারগুলো ডেভেলপ করা খুব সুন্দর করে, ইউ রিয়েলি ওয়ান্ট টু নো যে স্টোরিটা আসলে কোন দিকে যাচ্ছে। সো দ্যাটস সামথিং দ্যাট গ্রিপস ইউ। ওটা আমার কাছে ভালো লেগেছে। বাট আই উইল হ্যাভ টু ডিসএগ্রি উইথ পিপল যারা বলছে ডার্ক ইজ ওয়ান অফ দ্য বেস্ট থিংস অন টিভি। ইটস নট ফর মি। এখনো আই হ্যাভ আ লট অফ আদার থিংস হুইচ আই কনসিডার the best, but I really like. I'm enjoying it. Definitely অনেক ভালো একটা show. এটা নিয়ে আমি কোনো ডাউট দিচ্ছি না। So yeah, thanks for sharing with us. Absolutely. পরেরটা যাই। All right, Thieves নিয়ে কে ফারুক কথা বলবে? Thieves. Right. Thieves. We're talking about Thieves. Okay. So, Alif Kishwadage, when she was introducing the show, boltesilo je every once in a while amra latest films er theke we go a little bit back. So, Thieves is 2012 shale ekta Korean heist caper film, and I actually love heist films. I love heist films. Oceans 11, 12, 13. Not all of them are great movies, but I love them all. Oceans 8. Not the best movie, but I still love it. Heist movies I love. So this is the Korean version. এই ফিল্মটা দেখার পর কিন্তু অনেক মানুষ এসে কিন্তু এটাও বলছে যে আসলে এটা কিন্তু একটা ওশানস 11 এর একটা ট্রিবিউট, কোরিয়ান ট্রিবিউট বানাইছে। সো এটা দেখে কিন্তু আমার ওটা মনে হয় না যে ওশানস 11 অথবা ওশান সিরিজের এটা একটা ট্রিবিউট। I think it's a standalone heist film on its own right. আর এই ফিল্মটা is made by some of the most talented actors, not just from Korea, but also from various other parts of the Asian subcontinent as well. So, etar moddhe they literally show the story is very simple. Je ekta heist film. So, obviously, there's a heist being involved. Onekguli chor একসাথে আসে, আর চোরের যেটা দেখা যায় যে চোরের দুটো গ্রুপ চলে আসে। সো একটা গ্রুপ আসে ফ্রম কোরিয়া, আর ওদের একটা যে এক্স পার্টনার ছিল মাকাও পার্ট নামের একটা ক্যারেক্টার, ও এখন হংকং মাকাওতে থাকে। আর ও একটা প্ল্যান করে যে ও একটা ক্যাসিনোর মধ্যে একটা ডায়মন্ড আছে যেটা কল্ড দ্য টিয়ার অফ দ্য সান, ওটা চুরি করবে। সো হি টেলস হিজ ওল্ড ক্রু যে আসো $20 মিলিয়ন একটা ব্যাপার। Hold on. I'm not. Relax. Okay. Aleph, take a deep breath, relax. So he calls in and says, yeah, I want to call in I'm always scared when Farooq is talking. So let me finish. All right. Yeah. So what happens is যে he calls in the team, তখন টিম যখন চলে আসে তখন আর কি they realize that there's another team that's there as well. So it's literally an international team of thieves that come in, আর তারপর they decide that they're going to plan out the heist. So এখানেই কিন্তু first of all there's a very big shift. Usually heist films এর মধ্যে কি দেখা হয় যে একটা গ্রুপ অফ thieves come together, অনেকগুলি চোর মিলে ওরা প্ল্যান করে, আর চোরদের ভিতরে কিন্তু there's this sense of trust, honor, যে আমরা চোর কিন্তু নিজেদের ভিতরে we fully trust each other, সবাই একদম clockwork precision এ কাজ করে। এখানে ইটস ভেরি ডিফারেন্ট। এখানে বিকজ অফ দ্য টু টিমস, আর টিমদের ভিতরে রেষারেষি থাকে। সো ওদের কিন্তু নিয়তটা একদম সিম্পল, ওরা বলেই দেয় at one point যে I'm a thief. Don't expect that I'm going to be honest and do everything according to what you think I should do. I'm a thief. Expect me to cheat. Expect me to lie because that's what I am. That's what I do. So ওইটাই একদম পুরো জিনিসটাকে ফ্লিপ করে যে কি এই চোরদের গ্রুপের ভিতরে অনেক টেনশন আছে, অনেক মারপিট আছে, অনেক আছে। So the story then unfolds of how they actually go about the heist. Is there double crossing? Is there treachery? তারপর second part এর মধ্যে অনেক twists and turns আছে। So it's, I think, one of the better heist films that I've seen, especially from Asia. It is actually, I think, one of the highest grossing films Korean মধ্যে। So it's on Netflix for those of you guys who want to watch it. এটার মধ্যে there are multiple characters, all of them কিন্তু ওই যে সাকিব যেটা বললো ডার্কের মধ্যে যে অনেকগুলি ক্যারেক্টার and you don't feel anything, এই ফিল্মের মধ্যে it's the reverse. There are all these different characters. আর হাইস্ট ফিল্মের মধ্যে ভালো লাগে যখন different characters all have different points that you can really like, different personalities that you really get to enjoy. So এখানে কিন্তু খুব সুন্দরভাবে ওরা দেখায় যে হেড যে পুরা গ্রুপের গ্যাং এর যে হেড, ওর পার্সোনালিটিটা, and because they're all thieves, there's no one person যাদেরকে you'll actually say oh I love this character, এই কিন্তু out and out hero। ওরা কিন্তু দেখায় যে no, these are all anti heroes coming together. So সবারই কিন্তু একটু বাটপারি, একটু চুরি, একটু নিয়তটা খারাপ দেখায়। So you can't really say that this is an outright hero, but you like the characters, you like the stories that the characters have, and the reactions that they have, and the way they bring their stories alive into the heist, and how it story unfold করে, that is very well placed, very fast paced. তারপর আমি বলবো যে এই ফিল্মটা একটু লম্বা বিকজ ওরা দুভাগে গল্পটা দেখায়। সো একটু লম্বা মনে হয়েছে আমার শেষ গেলে, বাট ইটস ভেরি ওয়েল পেসড, ফাস্ট পেসড আছে। সো ওই লেন্থটা অত বেশি বদর করে না। লাইক আই সেড, দ্য ক্যারেক্টার্স আর ওয়েল ফ্লেশড আউট। দেয়ার ইজ অল দ্যাট
brilliant action, there's brilliant comedy, there's a lot of ওই যে ক্যারেক্টার ভিতরে যে আর কি রেপার্টে থাকে এক দুইজনের সাথে আর কি যে ওদের রিলেশনশিপটা বিল্ড হয়, দ্যাটস ভেরি ওয়েল ফ্লেশড আউট. So all in all, I really enjoyed it. মানে ডার্কের মধ্যে আমি যে বলতেছিলাম না, a lot of times you watch these things and it gets too heavy. So this is one of those light action fun movies that you can watch. It's on Netflix, like I said. So you guys, I would definitely recommend, if you have the time and the intention, then do give this a watch. All right, cool, great. চলো পরের টপিক. ওকে, নেক্সট টপিক হচ্ছে আমরা আরেকটু পিছনে চলে যাই এবং অনেক অনেক পিছনে চলে যাই, যে মুভিটার মধ্যে অনেকবার পিছিয়ে যায় আবার সামনে আসে, অর্থাৎ টাইম ট্রাভেল আছে। সেই মুভিটার নাম হচ্ছে ব্যাক টু দ্য ফিউচার, এবং আমরা আজকে ব্যাক টু দ্য ফিউচার ট্রিলজি নিয়ে কথা বলতে চাই, কারণ এর মধ্যে আমরা ব্যাক টু দ্য ফিউচার, ইনফ্যাক্ট আমি 1 2 3 একবারে দেখে ফেলেছি অনেকদিন পরে, and it was so refreshing, so I just couldn't resist. That's what I was telling you guys, যে ব্যাক টু দ্য ফিউচার নিয়ে কথা বলতে চাই। So প্রথমে ফারুক, শাকিব ভাই, প্লিজ গিভ আউট ইওর থটস এন্ড দেন আমি আমারটা বলবো। Back to the Future. বল হ্যাঁ শাকিব বল। আমার জন্য it's pure blast nostalgia. শাকিব বল। It's one of the original trilogies. মানে পৃথিবীতে আসলে অনেক কম মুভি আছে যেগুলা অ্যাকচুয়াল ট্রিলজিস, যেমন ইন্ডিয়ানা জোনসকে বলা হয় ট্রিলজি, ডাই হার্ডকে বলা হয় ট্রিলজি, বাট দে আর নট রিয়েলি, ইভেন দ্য নোলান ব্যাটম্যান, it's not a trilogy কিন্তু মানে for me a trilogy is something যেটা there has to be a মানে proper strong story thread from episode 1 to episode 3. Right. So even Captain America is a better trilogy to me than আমি যদি নোলানের trilogy বলি. So ওই দিক থেকে চিন্তা করলে you have your Star Wars, that was possibly the first proper trilogy, then you had Back to the Future. ওই সময় আর কি ছিল আমার মনে নাই, এই দুটো ছিল proper trilogy. Godfather আরেকটা ছিল, right? Godfather was a proper trilogy. সো এই তিনটাই আসলে ওই সময়কার সময় 70s এবং 80s মিলে এই তিনটাই মেইন ট্রিলজি ছিল। সো ব্যাক টু দ্য ফিউচার ইজ অ্যাবসলিউটলি অ্যামেজিং। আই থিঙ্ক সবাই আমরা এগ্রি করব প্রথম মুভিটা ইজ দ্য স্ট্রংগেস্ট। আমি জানি না আলিফ কি বলবা, তুমি সবচেয়ে রিসেন্টলি দেখছো। প্রথম মুভিটা ফর মি স্টিল দ্য ফেভারিট, কারণ প্রথম মুভি আমি ফার্স্ট অফ অল অনেকবার দেখছি। তখন ছোটবেলায় যেটা ছিল যে ওই ভিডিও ক্যাসেট বাসা আসলে মোটামুটি মুখস্থ করে পরীক্ষায় লিখতে পারবো, ওই অবস্থা না যাওয়া পর্যন্ত ওই ভিডিও ক্যাসেটটা ফেরত দেওয়া হতো না। সো ব্যাক টু দ্য ফিউচার ওই অবস্থায় আমাদের বাসায় ছিল, ওটা কোটিবার দেখা হয়েছে। ইটস জাস্ট ব্রিলিয়েন্ট একটা মুভি, অ্যান্ড ডগ ব্রাউন এবং মার্টি ম্যাকফ্লাই, এই দুইটা ক্যারেক্টার, অ্যান্ড দ্যাট বিউটিফুল কার, লেজেন্ডারি গাড়ি একটা, রাইট? সো এইটা টু মাচ, মানে হিউমার, অ্যাডভেঞ্চার, অ্যাকশন, ডেঞ্জার সবকিছু এত সুন্দর করে তুলে ধরছে। এবং ওই ডিরেক্টর নামটা আমি ভুলে গেছি, ফ্যান্টাস্টিক ডিরেক্টর। ইজ ইট রবার্ট জেমেকিস? আই এম নট শিওর। রবার্ট জেমেকিস possibly this is his মানে most renowned work, উনি অনেক কিছু ভালো ভালো করেছেন, possibly this is his greatest regarded work. So absolutely, and it made Marty McFly, বেচারা আসল নাম ভুলে গেছি আমি, যে ফ্যামিলি টাইজ Family Ties gave us Michael J. Fox, and Back to the Future made him forever young, basically. We'll never forget him for this fantastic movie. Yeah, that's about it for me. Yeah. Amar yete, like I agree with everything Shakib was saying, but it's just like kichu film ase na Alif, that it just gets ingrained into your system. Oguli dekle immediately you get a flashback, like reading Enid Blyton অথবা হ্যাভিং ওই যে আগেরকার দিনে যে ক্লাসিক হরলিক্স এর একটা ইয়ে খাইলে একটা ধাপ করে ইউ গেট ইনটু লস্ট ইনটু নস্টালজিয়া না। ব্যাক টু দ্য ফিউচার ইজ ওয়ান অফ দোজ ফিল্মস যে যখনই দেখি আই গেট আ ফ্ল্যাশব্যাক অফ মাই চাইল্ডহুড, বিকজ সাকিব যেটা বলতেছে যে দিস ওয়াজ ওয়ান অফ দোজ ফিল্মস যেটা বসে 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 লিটারালি মুখস্থ করার পর্যায়ে পর্যন্ত দেখা হয়েছে। নাথিং মোর টু সে এক্সেপ্ট আই উইল সে যে আই এনজয়েড অল থ্রি অফ দেম ইকুয়ালি। আমি জানি অনেক মানুষ যে বলতেছে যে থার্ড ওয়ান রিলি ডাজন্ট মেক সেন্স, ওইরকম জমে নাই, একটু বেশি গাঁজাখুরি হয়ে গেছে। বাট ফর মি, বিকজ আই হ্যাভ ডান দিস ম্যারাথন সেভারাল টাইমস, যে তিনটা ফিল্ম একসাথে দেখছি। এটা কিন্তু খুব রেয়ারলি আমি ট্রিলজিতে করতে পারছি, বাট ব্যাক টু দ্য ফিউচার ইজ ওয়ান অফ দ্য সিরিজ যেখানে আমি ট্রিলজি একসাথে দেখতে পারছি। এন্ড আই এনজয়েড ইট, আই লাভ দ্য ওয়ে দ্য স্টোরি প্লেজ আউট, আই লাভ দ্য ক্যারেক্টারাইজেশন, আই এগ্রি উইথ এভরিথিং Shakib was saying, loved it. So Alif, how did you like it? অলরাইট, সো আমি যেহেতু এই উইকে দেখলাম বসে আবার অনেকদিন পরে, আমি সাকিব ভাইয়ের মতন আসলে আমি একটু চেঞ্জ করব। আমার পার্ট 2টা অনেক বেশি দেখা হয়েছে, কারণ পার্ট 1 যখন হয়েছে তখন আমি অনেক ছোট ছিলাম। সো পরে দেখা হয়েছে অনেকবার, বাট পার্ট 2টা বেশি করে দেখা হয়েছে। পার্ট 1 হয়তো একবার দেখেছিলাম, তারপরে পার্ট 2 দেখা হচ্ছে।
And part 2 was very interesting to me কারণ তখন ছোট ছিলাম তো, that those futuristic যে hoverboard কিরকম হবে ব্যাপারটা, তারপরে all those things, যে flying cars, and now you look at it, 2020 তে এসে we're like stuck at home, we have nothing, no flying cars, nothing, so এত সুন্দর করে ফিউচারটা দেখায়, so ওই বিষয়গুলো খুব ফ্যাসিনেট লাগছে ছোটবেলা। এখন চিন্তা করি যখন মনে হয় যে না আসলে ছোটবেলায় আই ডোন্ট নো, আমি এরকম ট্রিলজি, আসলে সাকিব ভাই যেটা বলছিল যে এরকম ট্রিলজি আমার মনে হয় আমি ছোটবেলায় আর চিন্তা করতে পারি না। আমি গডফাদার সব স্বাভাবিকভাবে তখন ওই বয়সে ঢুকতে পারিনি, বাট দিস ইজ সামথিং দ্যাট যেটা এখনো আমরা এখন নেটফ্লিক্সের যুগে এখন মার্ভেল মুভিজ দেখি, ডিসি মুভিজ দেখি, অনেক ধরনের মুভি দেখি, but এখনো ব্যাক টু দ্য ফিউচার দেখলে you don't get tired, you don't feel bored, not even for a second. এত সুন্দর, এত ওয়েল পেসড, এত সুন্দর মানে thought out script. আমি জানি না, and the chemistry between Marty McFly and what's his Doc name? Brown. The Lloyd, Doc Brown. Doc Yeah, I mean it's amazing. ওদের yeah, so ওদের কেমিস্ট্রিটা এত সুন্দরভাবে ফুটে ওঠে স্ক্রিনের মধ্যে, so I actually like all three of them. I agree with Farooq, all three of them are amazing, এবং আমার মনে হয় এটা আমি সবসময় বসে টানা 3টা দেখে ফেলতে পারবো, আমার পক্ষে সম্ভব। So it was worth it. অনেকদিন পরে একটা এই শো মানে এই মুভিটা দেখে ভালো লাগলো। আর আরেকটা জিনিস ভালো লাগলো যে মাইকেল জে ফক্স বেচারার তো একটা অসুখ আছে, এখন তো সে অ্যাক্ট করতে পারে না, that's very sad, but it was really good to see him. I think 1992 থেকে সে অসুস্থ হয়ে যায়, Parkinson's. before that Right. He was in the middle right? of doing So a series called Spin City নামে একটা কমেডি শো শুরু করেছিল, দেন ওটার মাঝখানে বেশি দিন না, এক সিজনের পরে he was diagnosed with Parkinson's, he stepped off, তখন ওর জায়গায় চার্লি শিন ঢুকছিল ওর জায়গায়। চার্লি শিন নিয়ে আমার মনে নেই কতদিন চলছে, বাট মাইকেল জে ফক্স is a treasure, he's a real treasure. এই রবার্ট জেমেকিস মুভি, these are fantastic movies and it's just too good. মানে আসলে মানে মার্ভেল মুভি তুমি এক্সাম্পল দিলা, মানে মার্ভেল মুভি কিন্তু তুমি দেখবা ইন্ডিয়ানা জোনস বলি বা এই ব্যাক টু দ্য ফিউচার বলি বা ক্রিস্টোফার রিভ, ওরা তো ওপেনলি বলে যে ক্রিস্টোফার রিভের সুপারম্যান 1, রিচার্ড ডনার, ওটা হচ্ছে ওদের বাইবেল, যে হাউ টু ডু অ্যান অরিজিন স্টোরি, হাউ টু ডু দ্য ফার্স্ট স্টোরি। সো ওরা কিন্তু ওই সেন্সিবিলিটিস গুলো ধরার চেষ্টা করে, স্টিভেন স্পিলবার্গের যে সেন্সিবিলিটিস, so you can see it in the DNA আর কি। so যারা ব্যাক টু দ্য ফিউচার দেখেননি, you are in for a great time. মাথা রাখবেন obviously এটা 80s এর মুভি, so একটু 80s ফিল থাকবে, don't expect এত বছর পরে হ্যাঁ it never bothered me, জানেন 80s এর মুভি এখন দেখার পরেও it just একদম your whole There's certain movies হচ্ছে যে মানে $380 million সে সময় বানানো is not a joke, কিন্তু that's like a lot of money. So, I'm talking about all the young people এখন যারা হয়তো they've just heard about it, দেখার চান্স পায়নি। So you guys, if you haven't seen it, definitely check it out, you're gonna love it. It's a lot of fun. Cutting off Shakib, I can't hear you. Also, let's move on. All right, let's move on. All right. Okay, next আমরা যেটা কথা বলতে চাই সেটা হচ্ছে choked. I guess Farooq will talk about choked. Not that I really wanted to, Right? because choked Yeah, is tell us more about of like it's more of like a storyline that choked and it became a big joke. So actual situation to choked is this Hindi film that has recently dropped on Netflix. So it's Anurag Kashyap is a very well-known director, or অনেকগুলি film মানুষ অনেক দেখে অনেক কিছু realize করে যে oh my god এর থেকে তো অনেক কিছু শিখার আছে, and he's done some brilliant films. So ওর থেকে যখন এই ফিল্মটা আসছে তখন there was a lot of buzz around it, choked, oh my god ফিল্মটা খুব জোশ, আর ট্রেলার গুলির মধ্যেও খুব সুন্দরভাবে ওরা ইয়ে করছিল, মানে নামটাই কিন্তু হলো choked paisa bolta hai, and the whole story is যে আর কি 2016 এর দিকে ইন্ডিয়ার মধ্যে হঠাৎ করে একদিন রাতারাতি অ্যানাউন্সমেন্ট হয়ে গেল যে ডিমনিটাইজেশন হবে, ওদের সার্টেন কারেন্সি সার্টেন নমিনেশনস গুলি আর কি একদম পরের দিন থেকে বন্ধ হয়ে যাবে, আর নতুন নোটই শুধু চলবে, পুরনো নোটগুলি শেষ হয়ে যাবে। সো পিপল হ্যাড আ স্প্যান অফ ভেরি শর্ট টাইম, যেটার মধ্যে ওদের যে ব্যাংকে যে ওই নোটগুলি চেঞ্জ করতে হবে। সো ইট ক্রিয়েটেড হিউজ বিগ কেওস। এই কেওসের মধ্যে ব্যাংকের লাফালাফির মধ্যে চিল্লাচিল্লির মধ্যে মানুষ অ্যাকচুয়ালি মারা গেছে। there was a whole big scheme যে এটা করে ওরা ব্ল্যাক মানি অনেক কিছু ট্র্যাক করবে, অনেক কিছু ঠিক করবে। সো ওই
অ্যাকচুয়াল উদ্যোগটা আসলে কাজ করছে কি না করছে দ্যাটস আ সেপারেট স্টোরি। এই ফিল্মটার মধ্যে ওরা যেটা দেখাইছে যে একটা বেসিক মিডল ক্লাস, ভেরি মিডল ক্লাস, একটা লোয়ার মিডল ক্লাস হাউস হোল্ড বম্বের মধ্যে, যেখানে আর কি একটা ফ্যামিলি থাকে, মানে অনেকগুলি ফ্যামিলি থাকে একটা বিল্ডিং এর মধ্যে। সো এই যে স্পেসিফিক ফ্যামিলি, ওই ফ্যামিলির যে আর কি দ্য মেইন লিড ক্যারেক্টার, সে হলো একটা ব্যাংকে চাকরি করে। আর ওর এটা ট্রেলারের মধ্যে যেটুকু দেখাইছে ওইটুকু আমি বলতেছি যে আর কি সাডেনলি ওর একদিন দেখা যায় যে ড্রেনের পাইপের মধ্যে ছোট ছোট পোটলা, টাকার পোটলা ও পাইতে আরম্ভ করে। সো অবভিয়াসলি হঠাৎ সাডেন ট্রেজার পেতে আরম্ভ করছে, শি গট রিয়েলি এক্সাইটেড, আর ওটা কালেক্ট করতে থাকে। তখন ওইটার মধ্যে এই সিচুয়েশনটা চলে আসে অফ ডিমনিটাইজেশন। এন্ড দেন এই ফ্যামিলিটা কিভাবে এই সিচুয়েশনটা ট্যাকেল করে, এই বিল্ডিং, এই সিটিটার ভিতরে, এই দেশের ভিতরে কিভাবে এই জিনিসটা এফেক্ট করে, ইম্প্যাক্ট করে, আর এই ফ্যামিলিটা নিজেরা কেমনি এটার মধ্যে ট্যাকেল করে, ওটা নিয়েই মেইন কাহিনীটা। সো বাই ইটসেলফ স্টোরিটা, প্রেমিসটা কিন্তু আসলে অনেক এক্সাইটিং, অনেক ইন্টারেস্টিং, যে আসলে একটা ফ্যামিলি যারা খুব স্ট্রাগল করে, লোয়ার মিডল ক্লাসে ডে টু ডে কাজ করে, যে টাকাটা আসে ওটা খুব বাঁচায় বাঁচায় খরচ করতে হয় ফ্যামিলির মধ্যে। জামাইটা সবসময় চাকরিতে থাকে না, ওয়াইফ ইজ দ্য ইউজুয়াল ইনকাম আর্নার্স, সলিড ইনকাম করে। সো ওদের লাইফের মধ্যে আসলে ডিমনিটাইজেশন এরকম যদি একটা আসে তাহলে কি ইম্প্যাক্ট হবে, দ্যাট ইন ইটসেলফ কুড বি আ ভেরি ইন্টারেস্টিং স্টোরি। তার উপরে এই যে হঠাৎ একটা হিডেন ট্রেজার, টাকার পোটলা পাইতেছে, এটা একটা ইন্টারেস্টিং আরেকটা করে। সো it promises to be a great story, but somewhere down the line এই গল্পের মধ্যে এতগুলি প্যাচ, এতগুলি unnecessary trivial additional characters, trivial অনেকগুলি প্যাচ, অনেকগুলি টুইস্ট দেওয়া হয়, যেগুলি অ্যাকচুয়ালি ডোন্ট হেল্প দ্য স্টোরি লাইন মুভ ফরওয়ার্ড। আর এক সময় যে মনে হয় যে আসল কাহিনীটা কোথাও বলা হইতেছে না, খালি লম্বা লম্বা পজের মধ্যে এইসব টুইস্ট নিয়েই চিল্লাচিল্লি ঝগড়াঝাটি এগুলি চলতেছে। সো that is what really got me upset, যে ওকে একটা ফিল্মের মধ্যে যখন এত ইন্টারেস্টিং প্রেমাইস, এটা কোথাও যাইতেছে কি যাইতেছে না। আর আসলে কিন্তু এটা আসলে কোনো এমন জায়গায় যায় না। অনেক কিছু হয়, ব্যাংকের মধ্যে চিল্লাচিল্লি, বাসার মধ্যে চিল্লাচিল্লি, রাস্তার মধ্যে চিল্লাচিল্লি, সো অনেক চিল্লাচিল্লি হয়, কিন্তু এই চিল্লাচিল্লির কারণে যে একটা কিছু হবে which is positive, that is enjoyable, that is entertaining, ওটাও কিন্তু হয় না। সো ইটস I can't really say যে এই ফিল্মটা is a tragedy, because at the end হঠাৎ একটা ইনিশিয়েশন আসে যে আচ্ছা না, এটা তো আমাদের একটু হ্যাপিনেস রাখতে হবে। সো এটা একটা, you see some of that happening from the director's point of view, but not a comedy, not really a tragedy, not really a dramedy, এটা একটা প্যাচ করে। সো somewhere down there এই সবগুলি প্লট লাইন আর টুইস্ট লাইন নিয়ে এটা নিজেই চোখ করে এক জায়গায় মারা যায়। সো this is not a film that I would recommend you guys should watch unless you feel like you really want to watch Anurag Kashyap's একটা latest film offering, and you do want to see যে একটা মিডল ক্লাস ফ্যামিলির মধ্যে, লোয়ার মিডল ক্লাস ফ্যামিলির মধ্যে ডিমনিটাইজেশনের কাহিনীতে কি হয়েছিল না হয়েছিল ওইটা যদি আমি বাজেভাবে এক্সপেরিয়েন্স করতে চাই, then you can give it a go, but other than that this is not a story that I would recommend. But be that as it may, মানে আমরা তো আমাদের থ্যাঙ্কস টু আওয়ার গিক মিথ কমিউনিটি, মানে গিক মিথ যে সুন্দর একটা গ্রুপ আছে, ওখানে কিন্তু প্রায় আমি দেখছি যে, প্লাস টিভি ফ্যানাটিক্স আমি দেখছি যে there are a lot of these Indian web series, Hotstar, Disney Hotstar, there's this যে ফর্মার মিস ইউনিভার্স হয়েছিল, ওনার নাম কি, সুস্মিতা সেন, সুস্মিতা সেনের একটা সিরিজ বের হয়েছে। সো ওটা এভরিবডি ইজ রেভিং অ্যাবাউট দ্যাট, আমি নামটা ভুলে গেছি। সো ইন্ডিয়ান সিরিজ কিন্তু মোটামুটি ওই ফ্রম দ্য ডেজ অফ সিক্রেট গেমস এখন কিন্তু বেশ একটা জায়গায় চলে এসেছে। তুই তো অনেকগুলো দেখছিস, তুই ফ্যামিলি ম্যান দেখছিস, তুই আরো কয়েকটা দেখছিস যেগুলো আমি দেখি নাই, আলিফ নাই। সো ওরা কিন্তু মানে হ্যাঁ অবভিয়াসলি কিছু খারাপ হবে, কিছু ভালো হবে, বাট ওরা কিন্তু আস্তে আস্তে একটা লেভেলে চলে আসতেছে কিন্তু মামা। ওরা কিন্তু মানে এখন, আগে আমরা যে ইন্ডিয়া মানে একতা কাপুরের ওই সোনি সিরিজ, এই ওই মানে কিছু কিছু ভালো মুভি হতো এন্ড ইউ হ্যাড ইউর টিপিক্যাল টিভি। এখন কিন্তু ভালো মুভি প্লাস নেটফ্লিক্সে ভালো মুভি প্লাস রেগুলার ওয়েব সিরিজ আউটসাইড অফ নেটফ্লিক্স, ওরা কিন্তু অনেক দিক দিয়ে এগিয়ে যাচ্ছে, উইচ ইজ অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক। বিকজ এই রিজনটা ডেভেলপ করলে আমাদের একটা হোপ আছে যে আমরাও ডেভেলপ করব, ওদের কাছ থেকে শিখবো, নট জাস্ট আর্টিস্টিক্যালি কিভাবে বেটার হওয়া যায়, বাট অলসো হাউ ডু উই create the structure to make good series and good films. You know, how do we make the economic structure, the industrial structure, societal structure. মানে আমি যেটা কয়েকদিন আগে একজনে বলছিল যে বোম্বেতে মানে শহরের মধ্যে মোটামুটি প্রত্যেকটা রাস্তাতে there is an electricity outlet for shooting. You can, ওটার জন্য আলাদা টাকা দিতে হয় না, তুমি যখন পারমিশন নিবা ওই পারমিশনের মধ্যে ওই টাকাটা ধরা আছে, যে আমি এই আজকে ধরো গুলিস্তানের মোড়ে শুট করব, গুলিস্তানের মোড়ে একটা খাম্বার মধ্যে সিস্টেম আছে, ওখানে গিয়ে আমি শুটের জন্য যে লাইটস এর জন্য যে কারেন্ট লাগে
I'll plug myself in, I'll get electricity. I don't have to drag a generator out there. বাংলাদেশে আমি যেখানেই শুট করি, ইভেন ইফ এফডিসি তেও শুট করতেছি, ওখানেও আমার জেনারেটর নিয়ে যেতে হয়, কারণ জানে না। সো এই ব্যাপারগুলো ওরা তো, এটা জাস্ট একটা উদাহরণ দিলাম। প্লাস ওরা কোথায় শুট করতেছে ওটার উপরে ট্যাক্স ব্রেক দেয়। তুমি যদি বম্বে শুট করো তাহলে সবচেয়ে বেশি ট্যাক্স দিতে হয়, তুমি যদি কেরালায় শুট করো সবচেয়ে কম ট্যাক্স দিতে হবে, কলকাতায় যদি মুভি বানাও ওখানে আরো কম ট্যাক্স দিতে হবে, গভর্নমেন্টকে ইনকাম ট্যাক্স এটসেট্রা। সো ওরা ইনসেন্টিভাইজ করে সো দ্যাট পুরো দেশের ইন্ডাস্ট্রিটা ছড়ায় যায়, যেটা উন্নত বিশ্বগুলো, যেমন ইংল্যান্ড বলি, আমেরিকা বলি, একই জিনিস। আই হোপ যে আমাদের যারা যারা এই ইন্ডাস্ট্রিতে আরো অনেক বেশি ইনভলভ আমাদের থেকে, আমরা তো একদম আউটস্কার্টস আছি, ওরা এগুলা থেকে একটা মানে এখান থেকে আমরা একটা সুফল পাবো আমার মনে হচ্ছে। ওরা যত স্ট্রং হবে হোপফুলি আমরাও তত স্ট্রং হব ইন দ্য ফিউচার। সো ওইটাই আর কি। সো চলো চলে যাই আলিফ নেক্সট এবং লাস্ট টপিক as far as I remember. That is Shakib bhai's favorite topic. Shakib bhai তো কথা বলবেন Perry Mason. রাইট, পেরি মেসন। সো পেরি মেসন যেটা করেছে এটা হচ্ছে রবার্ট ডাউনি জুনিয়র আর তার বউ তাদের প্রোডাকশন কোম্পানি থেকে এটা স্পিয়ার হেড করছে। ইট ইজ ডিকনস্ট্রাকশন। আমি যে ছবিটা নিয়ে আসি, নিজে কথা বলতে বলতে একটু পারি না। So it's basically Perry Mason, this series. It stars Matthew Rice, who's one of my favorite actors, and I'm very happy যে Robert Downey Jr. ওর সাথে কাজ করা শুরু করছে, even though as a producer, because there's one step closer to him being included in the Marvel universe. I want Matthew Rice in the Marvel universe. I think he would make an amazing Reed Richards. ওর যে intensity, ওর যে charm, or charisma, he'd make an amazing Reed Richards. If it's not Emily Blunt and Jonathan Krasinski, যার কোনো আইডিয়া আমরা চুরি করি নাই, ও যদি না হয় তাহলে I think Matthew Rice would be a fantastic Reed Richards. Reed Richards না হলেও সমস্যা নাই, just give him a great character, he'll outshine everyone. He's got so much character, so much personality. আমরা ওকে দেখলে না আমার ইরফান খানের কথা মনে পড়ে, ফারুক। মানে আছে না কিছু মানুষ থাকে না, ওরা স্ক্রিনে আসলে না, you have to notice them. So he's got that for me as far as I'm concerned. আপনারা যারা দি আমেরিকানস দেখেছেন এটা জানেন যে ওর কত পার্সোনালিটি আছে, ওর গ্রেট অ্যাক্টর হি ইজ। সো পেরি মেসন, ফারুক, আমি তুই যদি বলতেছিলি না বিকজ ইটস সো ডিফারেন্ট, এর জন্য হয়তো মিক্সড রিভিউজ পাচ্ছে, আমি তোর সাথে 100% একমত। দিস ইজ জ্যাক স্নাইডারস ম্যান অফ স্টিল। আমি খুব বাজে উদাহরণ দিচ্ছি বাট আলিফকে বোঝানোর জন্য। Zack Snyder's Man of Steel was a deconstruction of the mythology of Superman, right? So this is a deconstruction of the mythology of Perry Mason, যাকে আমরা জাস্ট লাইক সুপারম্যান সবসময় খুব একটা প্লেন ভ্যানিলা ক্যারেক্টার হিসেবে দেখছি। ওর কোনো প্রবলেম নাই, ওর কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, ওর কোনো মরাল অসুবিধা নাই, এভরিবডি লাভস হিম, এই সেই, ওর লাইফে কোনো দুঃখ নাই। তারপর আমরা দেখছি না, ওর আসলে অনেক হিজ গট আ লট অফ কোয়েশ্চেনস ইন হিজ হেড, ওর অনেক চিন্তা করতে হয়, ও কি করবে বুঝে না, পিপল প্রথমে ওকে মিসট্রাস্ট করে, ডিস্ট্রাস্ট করে। সো পেরি মেসন পুরো ডিকনস্ট্রাক্ট করে ওকে একটা বিউটিফুল একটা ব্যাকগ্রাউন্ড দিছে। বইতে আমরা বেশি, বইতে কিন্তু পেরি মেসন মোটামুটি ফুলি ফর্মড হিসেবে আসে, ব্যাকগ্রাউন্ড জানি না। ইজ আ পারফেক্ট পারসন, ওর সেক্রেটারি ডেলা স্ট্রিট, ইজ আ পারফেক্ট ওম্যান, ওর যে ড্রেক ইনভেস্টিগেশন, যে ড্রেক মেইন গায়, ও একটা জোশ, একটা অলওয়েজ ওর রাইট হ্যান্ড ম্যান, কারো কোনো ঝামেলা নেই। কিন্তু এখানে আমরা যেটা জোশ করছে হচ্ছে হাউ, মানে দিস ইজ দ্য মেকিং অফ পেরি মেসন, ইউ নো, হোয়াট আর দ্য ইভেন্টস দ্যাট ওয়েন্ট থ্রু, যেখান থেকে ও বের হয়েছে আর কি, দিস অ্যামেজিং ইনভেস্টিগেটিভ লয়ার। So I love the fact that okay, এখানে বানাইছে he is an army person. So World War I he was in the trenches. ওখানে he's got some devastatingly horrible experiences যেগুলোকে severe PTSD দেয়, just like Iron Man in Iron Man 3, and so ওইটা affects his personality। এবং ওরা হিন্ট করে, আমি জাস্ট 2টা এপিসোড দেখছি, আই এম নট গিভিং মাচ ওয়ে, ওরা হিন্ট করে যে ওটার জন্য ওর ফ্যামিলি, ওর একটা ফ্যামিলি ছিল, ওর বউ বাচ্চা ছিল, বউ বাচ্চা ওরা ছেড়ে চলে গেছে আর কি। and when you see him, you see him as completely broken. He's a sleazy investigator. আছে না যে somebody is cheating on his wife, ওর ছবি তুলে বেচে, এরকম কাজ কাম এসে থাকে। ওইখান থেকে সে একটা কেসে জড়িত হয়, খুবই কমপ্লিকেটেড। প্রথমে মনে হয় সিম্পল কেস, বাট পেরি মেসন কখনো সিম্পল কেসে জড়ায় না, এটা আমরা সবাই জানি। পেরি মেসনের একটা চীনা বয়স্ক লয়ার which is জন লিথগো, অ্যামেজিং অ্যাক্টর। জন লিথগোকে নিয়ে আসি যে তুই আমার এই কেসটা ইনভেস্টিগেট কর। So that's how he gets involved in this case, and episode 2 the things are just heating up. The production value, it's an HBO production, Farooq. Production value is amazing. I think the year is 1931. So ওই সময়কার atmosphere, ওই সময়কার Los Angeles, it's brilliant. The actors are brilliant. আমি যেটা বলি যে I like likable characters. It has likable characters. I love Matthew Rice or Perry Mason. I can't wait to finish this series. খুব ভালো লাগছে আমার। I think has the whole season dropped? Has the whole season dropped already?
এই যে অশিক্ষিত সবার সামনে আমাদের এম্বারেস করতেছিস। ইটস এন এইচবিও সিরিজ দোস্ত, এইচবিও একসাথে সব ড্রপ করে না। না I just wanted to know যে এটা কয়টা এপিসোড of this season? দুইটা এপিসোড বেরিয়েছে দোস্ত, দুইটা এপিসোড বেরিয়েছে। Okay. And this is what, this is a 10 episode thing, right? এখন I'll embarrass myself, আমি জানি না। 8 episodes. I just saw it. 8 episodes. I know this. I just saw it. Okay, good. So Geek Myth as a whole embarrassed হয় নাই, just Amir fan. Because we know Perry Mason, এই জন্য আমরা এটা জানি না। So I absolutely loved it, Farooq. I think you will definitely like it. You think this is going to be one of the biggest series for this year? আমি জানি না, বাট আমার অসম্ভব ভালো লাগছে এখন। বাট আমার তো পেরি মেসন পছন্দের ক্যারেক্টার, রাইট? Right. ড্রেক এখানে হচ্ছে একজন কালো ভদ্রলোক, and the actor who's playing the character, he's okay, ওর নাম জানি না, ওকে বেশি কিছুতে দেখি নাই, but again he's got that presence, so I really like him. So এখানে যেটা করছে ড্রেক, যে বইতে ছিল he was an ex police officer, right? Yeah. Drake is a police officer but black, so you see all the pressure বুঝছিস? So they're gonna show us why he leaves the police office business and goes into I'm loving it. So they've introduced some of the universe, Perry Mason universe, and Perry Mason is there, Drake is there. Oh, Della Street আছে. Okay, yes. all right. But not the way you think, so watch it. Acha, okay. Nobody is where they're supposed to be, বুঝছিস? Nobody is where they're supposed to be. It's just, I loved it. I just loved it. Okay. So all that's right. about it. Okay. আর তো কিছু কথা বলার নাই। নিউজ গসিপ যা we thought we wanted to share, we shared it. কমেন্টস একটু দেখি লোকজন আমাদের সাথে কি আলাপ আলোচনা করছে। ফায়াদ খান বলছে অলমোস্ট স্কিনহেড, ইয়েস অলমোস্ট স্কিনহেড। এক সেকেন্ড আমি এটা বাদ দিই টিকারটা। There we go. And now let's go to the comments. So Doom Patrol is something, Farooq, I'm slowly watching and I'm really enjoying it. It's not amazing, but অনেক মজা, অনেক ভালোবাসা দিয়ে করছে। So Doom Patrol Cyborg is a very important character. Jodio, I don't like the actor who's playing it. Dark নিয়ে আবার ফায়াদ খান বলছে season 1 and 2 were better. Season 3 was wow, but many things don't make sense. Okay, fine. অসুবিধা নেই। Okay. সারিকা রাশিদ অনেক হাসছে, আবার থামস আপ দিছে, I don't know কোন বিষয়ে। শান্ত জামান, who's a great contributor to our fan community, অনেক interesting knowledge দেয় আমাদেরকে। So he said Back to the Future 1 to 3 is love, pure love. Absolutely agreed 100%. Fahad Khan বলছে we still have Back to the Future on VHS, but player কাজ করে না। আচ্ছা, শান্ত জামান again একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট লিখছে যে in fact this is the first movie that I bought on VHS. Wow, amazing. Acha, did you guys talk about Netflix horror Bulbul? It's been trending for a while. We did. Yes. Farooq, তুই খুব শর্টে like 2 sentences about what you said last time. My deal was it's a interesting concept, and if you like a lot of metaphorical allusions to the state of women and patriarchal society মধ্যে কি হচ্ছে না হচ্ছে, then Bulbul turns out to be an interesting watch. But from the point of view of it being a horror film, you'll be a little disappointed because it's not a run-of-the-mill horror film. It's more of একটা romantic societal drama যেটা with some undertones of paranormal একটা horror so Farooq, I didn't so তুই যেটা sorry শেষ কর। No, so I didn't enjoy it as much as some of the other people have enjoyed it, but then I'm not usually so much into a romantic love interested একটা আমার অনেকগুলি জিনিস খটকা লাগছিল, বাট ওভারঅল আমি দেখলাম রিসেন্টলি বুলবুল নিয়ে কিন্তু অনেক হচ্ছে, কন্ট্রোভার্সি হচ্ছে। I'm not sure if you guys কন্ট্রোভার্সি হলো যে এটার মধ্যে মানুষরা বলতেছে যে হিন্দুইজমকে খারাপ ভাবে দেখানো হয়েছে, হিন্দুইজমের কালচারটাকে নেগেটিভ ভাবে দেখানো হয়েছে, যেভাবে দেবী মাকে দেখানো হয়েছে ওইটা নিয়ে ইজ আ ব্যাড থিং। সো এইটা নিয়ে অনেক মানুষ ইন্ডিয়ার মধ্যে মুভমেন্ট শুরু করতেছে যে এই জিনিসগুলি আমাদের কালচার এবং আমাদের সোসাইটিকে নষ্ট করে দিবে, সো এই সব ফিল্ম বন্ধ করা হোক, আর আনুষ্কা শর্মা and the other producers should apologize and this thing should be pulled off Netflix. So regular so it's the same thing that happened with Patal Lok. Yeah, ওটাও তো আনুষ্কা শর্মা। So so ওই জায়গা থেকেই বলতেছে যে আর কি she seems to be in the habit of রিলিজিয়াস এক্সট্রিমিজম এর দিকে একটু ফোকাস করছে, তাই তো নাকি?
ওরা একটু দেখাইছে রিলিজিয়াস কনজারভেটিজম, যে রিলিজিয়ন যে অনেক কিছু একসেপ্ট করে আর বলে যে হ্যাঁ এগুলি হওয়া উচিত, এগুলি মেনে নেওয়া, এগুলি হবে, সো ওই জিনিসগুলিকে নিয়ে নেগেটিভ ভাবে দেখানো হয়েছে, সো ওইটা নিয়ে ওদের খুব গায়ে লাগছে। Alright, cool. So next হচ্ছে Kuzicast হচ্ছে, this is the new Alexander Khan Kuzicast. That's I think that's his YouTube show, I think, I'm sure না. So Zack Snyder just absolutely আবার লিখছে নিচে Ben Affleck এর solo movie গানটা HBO Max, হ্যাঁ, grain of salt, right, that's true. আর কি আছে, মেসন, of course, এটা তো আমি ভুলে গেছিলাম, there's this amazing song যেটা আলিফ ডেফিনেটলি জানে, by Ozzy Osbourne, যেটা নাম হচ্ছে পেরি মেসন, যেটা আমি লাইভে with my band Cryptic Fate অনেকবার করছি, and in fact we played it in our first show as well, our first show ICM Auditorium 1997. We played this song and I remember তখন যে crowd ছিল, they went crazy, যে তখন এটা অনেক নতুন গান ছিল for that time, and it was very popular and they couldn't believe যে ওই গানটা, and it starts with the bass, so আমি তো পুরো অন্য মুডে ছিলাম, কি bass দিয়ে শুরু হয়, and then I said, oh, what a song. Chalo, okay, so that's about it. Social commentary thriller, beautifully shot. আজকে আর কোনো comment নাই, that's about it. So everybody, thank you very much for joining us. আরেকটা episode of Geek Myth এর জন্য 154th episode, যারা কষ্ট করে ইউটিউবে এসে আমাদের সাথে লাইভ জয়েন করছেন, we love your company, we love sharing this time with you, sharing our movie adda with you, and please subscribe to the YouTube channel, একটা লাইক দিয়ে দেন, যত লাইক বাড়ে তত আসলে এটা ইউটিউব অ্যানালিটিক্সে it comes up in suggestions to other people, যখন ওরা মুভি রিলেটেড জিনিস খুঁজছে, that really helps us, and if you have more time তাহলে একটু কষ্ট করে যদি শেয়ারও দিয়ে দেন তাহলে খুব ভালো হয়, বাট ওটা না দিলে অসুবিধা নেই, একটা হালকা লাইক, একটা সাবস্ক্রাইব বাটন টাপ দিলে that does it for us, and as we have said, আমরা উইকলি চেষ্টা করছি সানডেজ, টিউজডেজ, থার্সডেজে শোজ ড্রপ করতে, so we're dropping, in fact ওটা এখন হয়ে গেছে Friday, Saturday, Sunday, Tuesday, Thursday. What's happening on Friday? Friday-তে Arafat একটা show host করছে, which is called Arafater Astana. Please check it out. The first episode just dropped. Saturday-তে আমরা Geek Myth live করছি. So Arafater Astana is live. We are live. Sunday-তে we are dropping খবর আছে, which is basically good news, যেগুলো আমরা শেয়ার করলে আপনাদেরও শুনে ভালো লাগবে। ওই খবরগুলো যেগুলো আসলে হাইলাইটেড হয় না, বেশি কথা হয় না, ওই খবরগুলো আমরা তুলে আনতে চাই। Tuesdays we are dropping তানিমের show, which is বাংলার বাজনা, যেখানে সে একটা গান নিয়ে ওর ওপিনিয়ন্স দিবে, হি রিভিউজ ওয়ান সং, এন্ড থার্সডেজ এ উই ড্রপ বুক ডন, which is আমার ফারুকের লাভ অফ বুকস, আমরা গত এপিসোডে করেছি ইনভেন্টা এবং জ্যাক রিচার, সো উই ওয়ান্ট টু ডু অল আওয়ার ফেভারিট বুকস এই শোতে, এন্ড অবভিয়াসলি যেটা আমি বললাম স্যাটারডেতে we have Geek Myth. So check out any of these shows. If you like one show, good enough for us, subscribe to the channel, and we will see you next Saturday on Geek Myth, and otherwise অন্যান্য সাথে দেখা হবেই। এই কোভিডের টাইমে প্লিজ টেক কেয়ার অফ ইউরসেলফ, টেক কেয়ার অফ ইউর ফ্যামিলি, আর 3-4 মাস একটু কষ্ট করলেই উইল বি আউট অফ দিস এইজের টেনশনটা, ওটার মধ্যে আমরা থাকবো না ইনশাল্লাহ। সো সি ইউ নেক্সট স্যাটারডে, থ্যাংক ইউ, গুড নাইট।